আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো মোশতাক আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস প্রজেক্ট হাইপার, চতুর্থ পর্ব। শরীরে সবুজ হাইপার পুশ করার পর তীব্র যন্ত্রণায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হলো ইটো আর ইলির। যন্ত্রণাটা ইলি বেশিক্ষণ সহ্য করতে পারল না, অল্প সময়ের মধ্যেই জ্ঞান হারালো। ইটো যন্ত্রণা সহ্য করতে চেষ্টা করলেও এক পর্যায়ে গিয়ে সেও ব্যর্থ হলো। লাল হাইপারের থেকে সবুজ হাইপারের যন্ত্রণা অনেক অনেক বেশি। এজন্য জ্ঞান হারাতে তারও খুব বেশি সময় লাগলো না। ইটো কতক্ষণ সংজ্ঞাহীন ছিল বলতে পারবে না। জ্ঞান ফিরলে সে সব কিছু মনে করতে চেষ্টা করলো। যখন মনে পড়লো তার শরীরে সবুজ হাইপার পুশ করা হয়েছিল, তখন নিজের মধ্যে ভিন্ন একরকম আনন্দ অনুভব করলো সে। কিন্তু তার এই আনন্দ মোটেই স্থায়ী হলো না, কারণ নিজের শরীরের দিকে তাকাতেই হতাশ হতে হলো তাকে। শরীরের কোথাও কোনো পরিবর্তন নেই। সে শিম্পাঞ্জি ছিল, শিম্পাঞ্জিই আছে। পাশেই ছিলেন প্রফেসর শিউটন। তিনি ইটোর হতাশ চোখ দেখে বললেন, ইটো, আমি দুঃখিত। সবুজ হাইপার তোমাকে মানুষে রূপান্তর করতে পারেনি। তুমি ঘাবড়ে যেও না। আমার মনে হচ্ছে যে ডোজ আমি ব্যবহার করেছিলাম সেটা সঠিক হয়নি। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি উচ্চ মাত্রার ডোজ ব্যবহার করব। ইতিমধ্যে এই ডোজ আমি ইলির শরীরে প্রবেশ করিয়েছি, এখন তোমার শরীরে প্রবেশ করাবো। এবার আমি খুব আশাবাদী। 3 দিনে ইটো আর ইলির শরীরে মোট 3 বার সবুজ হাইপার প্রবেশ করানো হলো। এই দিনগুলোতে সীমাহীন যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাদের, কিন্তু কোনো কাজ হয়নি। মানুষে রূপান্তরিত হতে পারেনি ইটো কিংবা ইলি কেউই। ইলির শারীরিক অবস্থা এখন খুবই খারাপ। অধিকাংশ সময়ই সে অচেতন হয়ে পড়ে থাকে। বলতে গেলে ইটোরও একই অবস্থা। ঠিকমতো হাঁটতে পারবে কিনা সন্দেহ আছে তার। প্রফেসর শিউটন ইটো আর ইলিকে আবার যার যার খাঁচায় স্থানান্তর করলেন। পরবর্তী 2 দিনে ইটো অনেকটা সুস্থ হয়ে উঠলেও ইলি সুস্থ হলো না। সারাদিন মরার মতো পড়ে থাকে। ইলির এই অবস্থা দেখে প্রফেসর শিউটনও খুব চিন্তিত হয়ে পড়লেন। সবুজ হাইপারের পরীক্ষা শুরু করার পর অবশেষে 7ম দিনে তিনি ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিলেন। ইলির শরীরে তিনি আর সবুজ হাইপার প্রবেশ করাবেন না, কারণ অতিরিক্ত দুর্বলতার কারণে ইলির শরীর সবুজ হাইপার গ্রহণের ক্ষমতা হারিয়েছে। এক্ষেত্রে ইলির শরীরকে তিনি গবেষণার কাজে ব্যবহার করবেন বলে ঠিক করেছেন। অর্থাৎ ইলির শরীরে লিভার, কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, মস্তিষ্ক পরীক্ষা করে দেখবেন। বিষয়টা ইটোকে বলতে ইটো চিৎকার করে প্রতিবাদ করে উঠল। অবশ্য ইটোর প্রতিবাদের ভাষা প্রফেসর শিউটন কিছুই বুঝলেন না। বরং এই পরীক্ষার উপকারিতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, ইটো, তুমি বুঝতে চাচ্ছ না কেন? তোমার ভালোর জন্য ইলির শরীর নিয়ে এই পরীক্ষাগুলো করতে চাচ্ছি। গবেষণার একটা পর্যায়ে এসে আসলে আমি আটকে গিয়েছি। কিছুতেই শিম্পাঞ্জির ডিএনএকে মানুষের ডিএনএতে রূপান্তরিত করতে পারছি না। সমস্যা কোথায় এটা বের করতেই শিম্পাঞ্জিরা ইলির ডিএনএর প্রোফাইলগুলো নিয়ে আমি গবেষণা করব। আর যখন সমস্যার সমাধানটা পেয়ে যাব, তখন সেটা প্রয়োগ করব তোমার উপর। তখন তুমি আবার মানুষ হবে। তোমার জন্য সময়টা হবে আনন্দের। একটু চিৎকার করে বলতে চেষ্টা করলো, না না, আমি ওই আনন্দ চাই না। আমি মানুষ হতে চাই না। আপনি ইলিকে হত্যা করবেন না। ইলির শরীর নিয়ে গবেষণা করবেন না। ইলি নির্দোষ, একেবারেই নির্দোষ। ওকে আপনি হত্যা করবেন না। প্রফেসর শিউটন শুধু ইটোর চিৎকার শুনলেন, কোনো রকম কর্ণপাত করলেন না। প্রাথমিক পর্যায়ে তিনি ইলির লালা ও রক্ত সংগ্রহ করলেন, সঙ্গে সামান্য একটু চামড়ার প্রলেপ নিলেন। নমুনা হিসেবে এগুলোকে তিনি প্রথমে পরীক্ষা করবেন, তারপর অন্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ধরবেন। ইটো একেবারে অস্থির হয়ে গেছে।
নিজেকে তার সত্যি অনেক বড় অপরাধী মনে হচ্ছে ইলির এই পরিণতির জন্য সেই দায়ী। এই জন্য যেভাবেই হোক ইলিকে সে বাঁচাতে চাচ্ছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব বুঝতে পারছে না, কারণ সে খাঁচার মধ্যে বন্দী। এখান থেকে বের না হয়ে সে কিছুই করতে পারবে না। বের হওয়ার উপায়ও নেই। খাঁচার দরজা তালা দেওয়া, চাবি অনেক দূরে। আবার খাঁচা থেকে বের হয়েও লাভ হবে না, কারণ তার গলায় একটা চেইন পরানো আছে। এই ধরনের চেইন আগে সে কুকুরের গলায় দেখেছে, অথচ সেই চেইন তার গলায়। ভাবতেই নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার। এই চেইন থাকার কারণে খাঁচা ছেড়ে সে বেশি দূরে যেতেও পারবে না। একটু লক্ষ্য করেছে এই খাঁচা থেকে তাকে বের করা হলে চেইনটার অন্য মাথা কোনো কিছুর সঙ্গে আটকে রাখেন প্রফেসর শিউটন। তখন প্রফেসর শিউটনকে হাতের কাছে পাওয়া যায়। তাকে কাবু করার তার জন্য কঠিন কিছু হবে না, কিন্তু চাবি দূরে থাকে, এটাই সমস্যা। পরের সমস্যা পরে দেখা যাবে ভেবে ইটো সিদ্ধান্ত নিল যেভাবেই হোক খাঁচা থেকে তাকে বের হতেই হবে। তাই সে নিজেই নিজের একটা পরিকল্পনা করলো। পরিকল্পনার অংশ হিসেবে গলার মধ্যে হাত দিয়ে বমি করতে শুরু করলো। একবার বমি শুরু হলে বমি হতেই থাকলো। একসময় সে ধপ করে নিচে পড়ে গেল, তারপর চোখ বন্ধ করে আধমরা হওয়ার মতো পড়ে থাকলো। প্রফেসর শিউটন অবশ্য বোকামিটা করলেন না। তিনি ইটোকে খাঁচা থেকে বের করার আগে তাকে অজ্ঞান করে নিলেন। জ্ঞান ফেরার পর ইটো দেখলো সে একটা ল্যাবে ছোট্ট একটা সার্জিক্যাল বেডের উপর শুয়ে আছে। তার গলার শিকলটা সার্জিক্যাল বেডের লোহার কাঠামোর সঙ্গে আটকানো। তার শরীরে স্যালাইন চলছে। ইটো আবার বমি করার চেষ্টা করলো, যদিও তার বমি হলো না। মুখ দিয়ে ওয়াক ওয়াক কো শব্দ করতে থাকলো সে। প্রফেসর শিউটন আশপাশে কোনো কক্ষে ছিলেন। শব্দ শুনে দৌড়ে এলেন। তারপর ইটোর কাছ থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে? আবার বমি করছো যে? ইটো আগের মতোই কো করতে লাগলো। বুঝতে পারছি না, মনে হচ্ছে হাইপারের বড় একটা সাইড ইফেক্টে বমি হওয়া। তা না হলে ইলির মতো তুমিও বমি করবে কেন? ইটো কো করতে করতে একেবারে কুজো হয়ে গেল। তার ইচ্ছে প্রফেসর শিউটনকে হাতের কাছে পাওয়া। এখনো বেশ দূরে আছেন তিনি, তাই কুজো হতে হতে এমন একটা ভাব করলো যে শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। তারপর ধপ করে পড়ে গেল বেড থেকে। সঙ্গে সঙ্গে টান পড়লো গলার চেইনে। চেইনের চাপ খেয়ে তার দম বন্ধ হয়ে আসছে। এমন ভাব করে সে হাত দিয়ে গলা থেকে চেন টানতে শুরু করলো। সম্পূর্ণ ব্যাপারটা যে অভিনয় ঘরেও বুঝতে পারলেন না প্রফেসর শিউটন। তিনি এগিয়ে এলেন ইটোকে আবার বেডে তুলে দেওয়ার জন্য। অবশ্য আস্তে আস্তে বলতে থাকলেন, খবরদার আমাকে আঘাত করবে না। আঘাত করলে কিন্তু তুমি নিজেই বিপদে পড়বে। এখানে সাহায্য করার মতো কেউ নেই। শেষে তোমাকে না খেয়ে ধুকে ধুকে মরতে হবে, দেখা যাক। প্রফেসর শিউটন কথা শেষ করতে পারলেন না। ইটো দু হাতে খপ করে ধরে ফেললেন প্রফেসর শিউটনকে। তারপর নিজের গলার চেইন দিয়ে প্রফেসরের গলা পেঁচিয়ে চেইনের দুই মাথা ধরে টান দিল। প্রচন্ড চাপে প্রফেসরের জিহ্বা বের হয়ে আসার উপক্রম হলো। ইটো যে এরকম করবে তিনি কোনোভাবেই বুঝতে পারেননি। দুই হাতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলেন তিনি। এক সময় মট করে তার হাড় ভাঙার শব্দ হলো। তারপরও থামলো না ইটো। সে মাথা ধরে ক্রমাগত মেঝের মধ্যে মাথাটা ঠুকতে লাগলো। যখন মাথা ফেটে ঘিলু বের হয়ে এলো তখন থামলো সে। প্রফেসর শিউটনকে হত্যা করার পর ইটো প্রায় 5 মিনিট চুপচাপ বসে থাকলো। তার মনে হচ্ছে সে অনেক বড় একটা ভালো কাজ করেছে। এই জন্য নিজের মধ্যে ভিন্ন একরকম প্রশান্তি অনুভব করছে সে। গলায় চেইনের সঙ্গে যে তালাটা আছে সেটার চাবি বেশ দূরে একটা তাকের ওপর। এখান থেকে পাওয়া সম্ভব নয়। তবে এটা খুব একটা চিন্তিত নয়। উপায় বের করে রেখেছে সে। গলার চেইন ধরে টেনে সে সম্পূর্ণ বেডটিকে নিয়ে আসতে শুরু করলো।
এভাবে বেশ কিছুক্ষণ টানার পর বেড সহ সে চাবির কাছে চলে এলো। হাত কাঁপার কারণে চাবি তালার মধ্যে ঢুকাতে বেশ সময় লাগলো তার। শেষ পর্যন্ত অবশ্য সে খুলতে পারলো তালা। মুক্ত করলো নিজেকে। নিজেকে মুক্ত করে ইটো ছুটে এলো ইলির কাছে। ইলির খাঁচা খুলে ইলিকে খাঁচার মধ্য থেকে বের করলো। গলার চেইনটাও সে খুলে দিল। ইলি খুবই দুর্বল হয়ে পড়েছে। উঠে বসার মতো অবস্থা তার নেই। ইটোর কোলে মাথা রেখে বলল, তুমি আমাকে মুক্ত করলে কিভাবে? আর তুমি বা মুক্তি পেলে কিভাবে? সে অনেক কথা, শুধু জেনে রাখো প্রফেসর শিউটনকে আমি হত্যা করেছি। কি কি বলছো? হ্যাঁ। এখন তাহলে আমরা কি করব? আমি জানি না, আগে তোমাকে সুস্থ করতে হবে। তার আগে আর একটা কাজ করো। কি কাজ? এখানে যে সকল শিম্পাঞ্জি বন্দী আছে ওদের সবাইকে মুক্ত করে দাও। বন্দি জীবনের যন্ত্রণা আমি বুঝতে পেরেছি। আমি চাই না আর কোনো প্রাণী বন্দি থাকুক। ঠিক আছে, তার আগে তোমাকে একটা বেডে শুইয়ে দিয়ে যাই। ওঠো, আমার কাঁধে ভর দিয়ে ওঠো। এলিকে একটা বেডে শুইয়ে দিয়ে এটু জানতে চাইলো, তোমার পেটের ব্যথা কি অবস্থা? চেন চেন একটা ব্যথা আছে। তোমার চিকিৎসা খুব জরুরি, দেখি কি করা যায়। আমি ইটোকে কথা শেষ করতে না দিয়ে ইলি বলল, পানি খাবো। দিচ্ছি, তোমাকে পানি দিচ্ছি। ইটো ইলির জন্য পানি নিয়ে এলো। পানি খেতে গিয়ে ইলি একেবারে কেঁদেই দিল। কান্না জড়িত কণ্ঠে বলল, মনে হচ্ছে কতদিন পর গ্লাসে পানি খাচ্ছি। এতদিন একটা বাটিতে পানি দিত। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা কি বাকি জীবনটা শিম্পাঞ্জি হয়েই থাকবো? এই বিষয়টা এখন চিন্তা না করি, আপাতত অন্য যে শিম্পাঞ্জিগুলো আছে সেগুলোকে মুক্ত করে দিই। ওরা ওদের স্বাধীন জীবন ফিরে পাক। স্বাধীনতার আনন্দই আলাদা। ঠিক আছে। ইটো একটা একটা করে সবগুলো শিম্পাঞ্জিকে মুক্ত করে দিল। মোট 41টা শিম্পাঞ্জি মুক্তি পেল। এরা চলে গেল না, অনেকে সন্ধ্যা পর্যন্ত থাকলো। ইটো আর ইলির জন্য সমবেদনা প্রকাশ করলো। অধিকাংশই তাদেরকে জঙ্গলে চলে আসার জন্য বলল। তারপরে একে একে বিদায় নিল। সন্ধ্যার পর শুধু একটা শিম্পাঞ্জি থাকলো, সেটা হলো বিগো। বিগো ঠিক করেছে সে যাবে না, আগে ইটো আর ইলির একটা ব্যবস্থা করবে, তারপর যাবে। কেন যেন ইটো আর ইলিকে তার খুব ভালো লেগেছে, এই জন্য সে আপাতত তাদের সঙ্গে এখানেই থাকতে চায়। বিগোর আশাটা অবশ্য পূরণ হলো না, কারণ রাত 8টার দিকে গবেষণাগারে পুলিশ হানা দিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইটো, ইলি আর বিগো বারান্দার পেছনে একটা ঝোপের মধ্যে অবস্থান নিল। ঝোপ থেকে সব কথা শোনা যাচ্ছিল। পুলিশদের কথা থেকে তারা যা বুঝতে পারলো তা এরকম যে শহর থেকে ইলি নামের একটি মেয়ে হারানো গিয়েছে। প্রফেসর শিউটনের বাসায় একটি ছেলে যার নাম ইটো, সে মেয়েটিকে পটিয়ে এদিকে নিয়ে এসেছে। এরপর ইলি আর খবর পাওয়া যায়নি, তাই তারা এসেছে গবেষণাগারের ভেতরটা সার্চ করতে। ভেতরে এসে তারা দেখতে পেল যে প্রফেসর শিউটন নিজেই মারা গেছেন। এত বড় একজন বিজ্ঞানী মৃত্যু তাদের একেবারে হতবিহ্বল করে ফেলল। প্রফেসর শিউটনের শরীরে আঁচড় আর গলায় নখের দাগ দেখে তারা অনুমান করছে এক বা একাধিক শিম্পাঞ্জি তাকে হত্যা করেছে। বিষয়টা অত্যন্তই স্পর্শকাতর, তাই আরও অনেক পুলিশ আসার জন্য খবর দিয়েছে। তারা গবেষণাগারের আশপাশের এলাকা সার্চ করবে, কোনো শিম্পাঞ্জি পেলে সঙ্গে সঙ্গে আটক করবে বা হত্যা করবে। কথাগুলো শোনার পর ইটো বুঝতে পারল এই গবেষণাগারে থাকার নিরাপদ হবে না, তাই সে সিদ্ধান্ত নিল বনের মধ্যেই চলে যাবে। বিগো তাকে সমর্থন করল। ইলি অবশ্য কোনো মন্তব্য করছে না, তার শারীরিক অবস্থা ভালো না। ইটো যা বলছে তাই শুনছে সে। রাত 8:30টার দিকে ইটো, বিগো আর ইলি বনের মধ্যে প্রবেশ করলো। ইলিকে অন্য দুজনের কাঁধে ভর দিয়ে হাঁটতে হচ্ছে। তারা যখন বনের মধ্যে গবেষণাগারের সামনে, তখন 8টি পুলিশের গাড়ি।
পুলিশ সবাই খুব ব্যস্ত। তাদের ব্যস্ততার কারণ পৃথিবীর অন্যতম একজন বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। যেভাবে হোক সে হত্যার রহস্য তাদের উদ্ঘাটন করতেই হবে। ইটো, বিগো আর ইলি প্রায় ৮ কিলোমিটার দূরে গিয়ে বড় দুটো পাথরের আড়ালে থামলো। এই ৮ কিলোমিটার পথ আসতে একেবারে হাঁপিয়ে উঠেছে ইলি। অতিরিক্ত দুর্বলতায় সে নিচে ঘাসের উপর শুয়ে পড়ল। একটু বুদ্ধি করে এক বোতল পানি নিয়ে এসেছিল। সেই পানি পান করার পর কিছুটা যেন শক্তি ফিরে পেল ইলি। ইটো কিংবা ইলি কেউই জীবনে উন্মুক্ত বনের মধ্যে রাত্রি যাপন করেনি। এক্ষেত্রে কি করতে হবে কিছুই জানে না তারা। একমাত্র ভরসা বিগো। বিগো খুবই ভালো, এখন পর্যন্ত তাদের ছেড়ে যায়নি। চলে গেলে অবশ্য কিছু করারও নেই। বিগোর পরিকল্পনা কি জানতে ইটো বলল, বিগো তুমি এখন কি করবে? আমার তো একটা ঠিকানা আছে, আমার গ্রামে চলে যাব। কিন্তু তোমরা কি করবে? আমরা ঠিক বুঝতে পারছি না। তোমরা মানুষ ছিলে, এখন শিম্পাঞ্জি হয়েছ। আমার মনে হয় না এখন তোমরা শহরে ফিরে যেতে পারবে। কেউ তোমাদের স্বাভাবিকভাবে গ্রহণই করবে না। তোমরা যে মানুষ থেকে শিম্পাঞ্জি হয়েছ যেটা কাউকে বলতেই পারবে না, কারণ তোমাদের এখনকার ভাষা মানুষেরা বুঝবে না। ফল বরং উল্টো হতে পারে, তোমাদের শিম্পাঞ্জি মনে করে ধরে খাঁচার মধ্যে আটকে রাখতে পারে। সেক্ষেত্রে তোমরা আবার বন্দিও হয়ে যাবে। অবশ্য ইচ্ছে করলে আমার সঙ্গে আমার গ্রামে যেতে পারো। সেখানে গিয়ে আমরা কি করব? আমাদের সঙ্গে থাকবে, খাবে, গাছে গাছে ঘুরবে। আমরা যেভাবে বেঁচে থাকি সেভাবে তোমরাও বেঁচে থাকবে। এটা কি সম্ভব? তুমি বুঝতে এবং বলতেই পারবে। আমি আসলে কিছু বুঝতে পারছি না। তাহলে আপাতত সবকিছু আমার উপরেই ছেড়ে দাও। মানুষ হওয়ার কারণে তোমরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান, এটা সত্য। পাশাপাশি এটাও সত্য, বনের মধ্যে বসবাস করার ক্ষেত্রে তোমাদের থেকে আমি অনেক বেশি অভিজ্ঞ। এখানে কিভাবে বাঁচতে হবে তা আমি যতটা জানি তোমরা তা জানো না। ইটু মাথা ঝাঁকিয়ে বলল, তুমি যা বলবে তাই আমরা শুনবো। তুমি আমাদের ছেড়ে আবার চলে যাবে না তো? তোমার কি মাথা খারাপ? তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি খাঁচা খুলে না দিলে প্রফেসর শিউটন নামের ওই ভয়ঙ্কর বিজ্ঞানীটা আমাকে গবেষণার কাজে ব্যবহার করত, তারপর মেরে আমার শরীর কাটুকুটি করত। শুধু তোমার কল্যাণে আমি বেঁচে গেছি। এজন্য তোমাদের ব্যবস্থা নিশ্চিত না করে আমি কোথাও যাচ্ছি না। যাই হোক, আপাতত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইলিকে সুস্থ করে তোলা। ইলির পেটের ব্যথা আর বমিটা মূল সমস্যা। হ্যাঁ, বমি কিছুটা কমলো, পেটে ব্যথা কমছে না। ওকে ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। কাজ হবে না কেন? আমার জানা নেই। তোমরা তো আর এখন মানুষ নও, শিববাজি। মানুষের ওষুধ তোমাদের শরীরের কাজ নাও করতে পারে। আমাদের এক প্রকার ওষুধ আছে যেটা খেলে সব ধরনের ব্যথা কমে যায়। ওই ওষুধটা বিশেষ এক গাছ থেকে তৈরি করা হয়, আমি নিয়ে আসছি। কি গাছ? গাছটার নাম হুনহুনি। হুনহুনি আবার কি গাছ? এটা আমাদের শিম্পাঞ্জিতে দেওয়া নাম। তোমরা মানুষেরা হয়তো অন্য কোনো নাম দিয়ে থাকতেই পারো। আমার বিশ্বাস গাছটা দেখলে তুমি চিনবে। এই গাছের পাতা চিবিয়ে খেলে কিংবা পাতার রস খেলে শরীরের সকল ব্যথা কমে যায়। তোমরা এখানেই থাকো, আমি পাতা নিয়ে আসছি। বিঘু চলে যাওয়ার পর ইটো ইলির কাছে এসে বলল, এখন কেমন লাগছে ইলি? ইলি চোখ বুজেছিল। সে চোখ খুলে বলল, ভালো না। মনে হচ্ছে পেটের ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে। একটু ধৈর্য ধরো, বিঘু ওষুধ আনতে গিয়েছে। বিঘুর ওষুধে কি আর কাজ হবে? কাজ হবে কি হবে না বলতে পারবো না। তবে যেহেতু শিম্পাঞ্জিরা ওদের ওষুধ মানে হুনহুনির পাতা খেয়ে ফল পেয়েছে, আমার বিশ্বাস তোমার ক্ষেত্রেও পাতা কার্যকর হবে। কার্যকর হওয়ার ক্ষেত্রে যুক্তিও আছে। অধিকাংশ ওষুধই গাছ থেকে তৈরি করা হয়। সত্যি যদি কাজ হয় তাহলে তো বেঁচেই যাই। ব্যথাটা সহ্য করা যায় না। তবে একটা ব্যাপার সত্য, বিঘু খুব ভালো। ওর মধ্যে মায়া মমতা আছে। হ্যাঁ, ওর আচরণ দেখে মনে হয় ও বুঝি একটা মানুষ। তুমি ঠিকই বলেছ।
মানুষের থেকে বিগত কোনো অংশে কম নয়, ওর মধ্যে কৃতজ্ঞতা বোধটা অনেক বেশি। আমাদের সৌভাগ্য আমরা ওকে পেয়েছি, তা না হলে এই বনের মধ্যে কি যে করুণ পরিণতি হতো। এই বনে কি কোনো হিংস্র প্রাণী আছে? বাঘ, সিংহ, পাইথন, কুমির, চিতা, হায়না সবই আছে। তাহলে তো আমরা এই গাছের নিচে মোটেই নিরাপদ নই। আমাদের একটা নিরাপদ আশ্রয় খুঁজে পেতে হবে। আমার বিশ্বাস বিগো আমাদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে দেবে। আমাদের ইটোর কথার মাঝেই বিগো এসে পৌঁছালো। বিগোর এক হাতে কিছু পাতা, অন্য হাতে কচু পাতার মধ্যে কিছু বাদাম। বাদাম দেখে ইটো বলল, বাদাম পেলে কোথায়? চলার পথে পেয়ে গেলাম, তোমাদের জন্য নিয়ে এসেছি। ভালো করেছো, ক্ষুধা লেগেছে। আর এই যে নাও পাতা, পানি দিয়ে ধুয়ে কয়েকটা পাতা খেয়ে ফেলতে হবে। আধ ঘন্টা লাগবে ব্যথা কমতে, এরপর একটু ঘুম ঘুম ভাব আসবে। ঘুম থেকে উঠলেই ব্যথা থাকবে না। তুমি দেখি সবকিছু জানো। আমরা একটু খেয়ে থাকি বলে জানি। পাতাগুলি পানি দিয়ে ধুয়ে ইলিকে দিলে ইলি কয়েকটা পাতা চিবিয়ে চিবিয়ে খেলো, সঙ্গে কয়েকটা বাদামও খেলো। পাতাগুলো খাওয়ার আগে ভেবেছিল বুঝি তিতা হবে, কিন্তু ওগুলো মোটেও সেরকম নয়। বেশ মিষ্টি একটা গন্ধ আছে, অনেকটা পানের মতো। তাই পাতা খাওয়ার পর তার খুব একটা খারাপ লাগছে না। পাতা খাওয়া শেষ হলো। বিগো বলল, একটু দূরে একটা উঁচু টিভি আছে, সেই টিভির এক পাশে অনেক বড় একটা গুহা। রাতটা আমাদের ওখানে কাটালে ভালো হবে, আমরা নিরাপদ থাকবো। এটো মাথা ঝাঁকিয়ে বলল, আমি ওইরকম একটা জায়গায় খুঁজছিলাম। তাহলে চলো আর দেরি না করি। বিগোর সঙ্গে ইটু আর ইলি গুহাটার ভেতর প্রবেশ করলো। গুহাটা বেশ বড়। বিগো কয়েকটা কলার পাতা নিয়ে এসেছে, সেগুলোর ওপর শোয়ার ব্যবস্থা করা হলো। ইলি শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ইটু আর বিগো তখন নিজেদের মধ্যে পরবর্তী কর্ম পরিকল্পনা নির্ধারণের জন্য কথাবার্তা শুরু করলো। ইটু নিজে থেকেই বলল, আজ না হয় আমরা এখানেই থাকবো, আগামীকাল কোথায় থাকবো? আমার মনে হয় তোমাদের একটা পরিত্যক্ত বাড়ি খুঁজে নেওয়া ভালো হবে। পরিত্যক্ত বাড়ি? বনের মধ্যে বন সংরক্ষণ কর্তৃপক্ষের কিছু পরিত্যক্ত বাড়ি রয়েছে, ওইগুলোতে তোমরা থাকতে পারবে। অবশ্য খুব যে শান্তি থাকতে পারবে তা নয়, কারণ ওরা প্রতি সপ্তাহে পরিত্যক্ত বাড়িগুলো পরীক্ষা করতে আসে। তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। এটা নিয়ে এখন অত চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে আছি। আমি যতক্ষণ আছি সকল চিন্তা আমার। যেমন আমি এখন চিন্তা করছি আগামীকাল সকালের নাস্তা কি হবে। মানুষ যেগুলো খায় এই বনের মধ্যে, সেগুলো জোগাড় করা সম্ভব হবে না। তোমাদের জন্য সহজেই আমি কলা জোগাড় করতে পারবো। কলা হলেই হবে, তুমি আমাদের নিয়ে খুব বেশি ভাবছো, এত ভেবো না। কিছু না হলে তোমাদের আমি আমার গ্রামে নিয়ে যাব, ওখানে তোমাদের ভালো লাগবে। পাহাড়ের পাদদেশে নদীর ধারে আমার গ্রাম, খুব সুন্দর। তুমি গেলে আর আসতে চাইবে না। প্রয়োজনে তোমার গ্রামেই যাব। ঠিক আছে, ওটা হচ্ছে শেষ অবলম্বন। আশা করছি তার আগে সন্তোষজনক একটা ব্যবস্থা আমি করতে পারবো। অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। এরপর ইটো আর বিগো ঘুমাতে গেল। ইটো ভেবেছিল গুহার মধ্যে বুঝি অন্ধকার থাকবে, কিন্তু ভেতরটা অন্ধকার নয়। বাইরে চাঁদের আলো ভেতরে প্রবেশ করছে, সে আলোর কিছুটা অংশ পড়ছে ইলির মুখে। ইলি মানুষ থেকে শিম্পাঞ্জিতে রূপান্তরিত হয়েছে, অথচ ইটোর কাছে মনে হচ্ছে ইলির সৌন্দর্যতে এতটুকু ভাটা পড়েনি। ইলি সেই আগের মতোই সুন্দর আছে, অপূর্ব সুন্দর, অত্যন্ত তার কাছে। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।